Baby, let me see it. I just wanna eat it. Baby, let me see it. No, I really need it. Oh, baby, let me see it. I just wanna eat it. I know the things that you like. सोनिए मिठी गाना करके तू ना जा छट के रब तो मैं मंगा तेरा प्यार हानी है girl you know what I'm saying hey कोई आगे कोई पीछे कोई ऊपर कोई नीचे सब मुझसे पूछते हैं तू कौन देश से आई नाम जलेबी बेबी जलेबी बेबी जलेबी बाई जलेबी बाई সকাল ৯টা ৪৫ তপ্ত রোদে উজ্জ্বল ধরনী। এই সাত সকালে হৃদের কাজ থাকার কথা, অথচ সে কাজ ফেলে এই সাত সকালে ড্রাইভিং সিটে বসে। পাশেই রাদীপ চকচকে মুখে বসে। মায়া দুই ভাইয়ের মাঝে পেছনের সিটে কাচুমাচু করে বসে আছে। আপাতত সে হলো একজন আসামির ন্যায়। ওকে হৃদ যেথায় নিয়ে যাচ্ছে মায়াও সেথায় সেথায় যাচ্ছে। এই সকালের নাস্তার টেবিলে কত কিছুই না হলো। মায়া লজ্জা আর অস্থিরতায় ভুলভাল কাজ পর্যন্ত করলো। অথচ এখন মায়ার ফাহাদদের বাসায় মুক্তা আর জুয়ের সাথে থাকার কথা ছিল। কাল রাত থেকে মায়া ওই বাড়ি থেকে নিখোঁজ। নিশ্চয়ই সবাই টেনশন করছে মায়ার জন্য, কিন্তু হৃদ মায়াকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছে না, আর না ওই বাড়ি সম্পর্কে কিছু বলছে। মায়া টেনশনে নিজের বোনের শ্বশুর বাড়িতে যাবে বলে এই নিয়ে বেশ কয়েকবার আর্জি জানিয়েছে হৃদকে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। হৃদ মায়ার কথা কানে তুললই তো না, উল্টো মায়াকে বগল দেওয়া করে যেন কোথায় নিয়ে যাচ্ছে এই সকালবেলা। মায়া হৃদকে কিছু বলতে পারছে না বলে চোখ ফেটে কান্না আসছে ওর টেনশনে। মন চাচ্ছে হাউমাউ করে কাঁদতে, কিন্তু মায়া তাও করতে পারছে না রাদীফের জন্য। সকাল থেকে অলরেডি মায়ের অদ্ভুত সব কাজকর্ম দেখে ফেলেছে সে। এখন নতুন করে আর কিছু অঘটন ঘটাতে চায় না, নয়তো দেখা গেল রাদীফ মায়ের হাউমাউ চিৎকারের কান্না দেখে বলে বসলো, ভাবির কষ্ট আমার কষ্ট, আমিও তোমার মতো কান্না করতে চাই ভাবি। তখন বিষয়টা আরো লজ্জাজনক হয়ে যাবে মায়ার জন্য। এমনিতেই রাদীপ সকাল থেকে শুধু মায়াকে দেখেই যাচ্ছে। রাদীফের ড্যাব ড্যাব করে তাকানোতে মনে হচ্ছে মায়া কোনো মানুষ হতেই পারে না। মায়া হলো দুনিয়ার অষ্টম কোনো আশ্চর্য পদার্থ, যেটা রাদীপ খান জীবনের প্রথম দেখে ভীষণ বিস্মিত হয়ে আছে। তার থেকে সবচেয়ে বড় ইতস্তত ব্যাপার হলো মায়া কাল রাত থেকে একই ড্রেস পরে আছে। গায়ের জামাটাও এখন নোংরা নোংরা লাগছে মায়ের কাছে। অথচ এই দুই ভাই কেমন টিপটাপ সেজে গুজে আছে, যেন নতুন জামাই সেজে মায়াকে নিয়ে কোথাও একটা যাচ্ছে। আল্লাহ জানে মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। এইদিকে মায়ের বাড়ির জন্য টেনশন হচ্ছে। মায়াকে ফাহাদদের বাড়িতে না পেয়ে নিশ্চয়ই ওই বাড়িতে হাঙ্গামা লেগে গেছে। হৃদের সাথে মায়ের অবাধে চলাফেরা করাটা কারো কানে যায় যদি, তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে বোনের শ্বশুর বাড়িতে। মায়ের মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যে হৃদ সামনের সিট থেকে পেছনে ঘুরে মায়াকে দেখলো টেনশন করতে। দুষ্টু রাদীপ মায়ের ভয় আরো বাড়িয়ে দিতে দিতে বলল, ভাবি তুমি আমাদের আম্মুকে চেনো, দেখেছো কখনো সরাসরি? রাদীফের কথাই মায়া ভয়ে কাচুমাচু মুখটা তুলে তাকালো রাদীফের দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। মায়া ভয়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো রাদীফকে, যে সে কখনোই দেখেনি সরাসরি। মায়ের কথাই বেশ সিরিয়াস হলো রাদীফ, যেন সে এই উত্তরটারই অপেক্ষায় ছিল। মায়া রাদীফের হঠাৎ পরিবর্তিত মনোভাব দেখেই বুঝলো যে রাদীফ মায়াকে এই মুহূর্তে বেশ সিরিয়াস কিছু বলতে চাইছে। হৃদ সামনে ড্রাইভিং সিট থেকে স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে তীক্ষ্ণ দৃষ্টি তুলে রাদীপকে এক পলক দেখে তাকালো মিররের দিকে। সেখানে ভয়ার্থ মায়ার মুখটা দেখা গেল। রাদীপ তখনই সিরিয়াস গলায় বলল, শোনো ভাবি, আমাদের আম্মু কিন্তু অনেক রাগী মানুষ, বুঝলে? হৃদ ভাইয়ার থেকেও রাগী, এতটা রাগী যে আমাদের আম্মু যখন রেগে মেগে আগুন হয়ে যায় তখন আম্মুর কপাল দিয়ে দুটো আগুনের শিং বের হয়। তুমি সাবধানে থেকো ভাবি, আমাদের আম্মু নতুন মানুষ দেখলেই শিং দিয়ে গুঁতো মারে। তবে তুমি তার বড় ছেলের বউ, সেই সুবাদে তোমাকে ছাড় দিলেও দিতে পারে। আই ডোন্ট নো, আসলে আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে, বুঝলে? এই অল্প সময়ের মধ্যে আমার তোমাকে অনেক মনে ধরেছে। তোমাকে বড় ভাবির চোখে দেখি। এখন তুমি যদি আম্মুর শিঙের গুঁতা খেয়ে হাসপাতালে পড়ে থাকো তাহলে আমি ভীষণ দুঃখ পাবো। এই জন্য আমি তোমাকে সাবধান করতে চাইছিলাম ভাবি, তুমি আম্মুকে রাগ দিয়ে কোনো কাজ করো না, কেমন? আম্মুর সাথে দেখা হলেই তুমি সোজা আম্মুর পা ধরে শুয়ে পড়বে। আসলে আমাদের আম্মু লম্বা লম্বা সালাম পছন্দ করে, তো তাই ছোট ছোট সালাম করলে আম্মু কেমন রেগে যায়। আমি আর হৃদ ভাই তো আম্মুকে সবসময় লম্বা লম্বা সালাম করে আসছি। তুমি এখন নতুন মানুষ, তাই তুমিও আমাদের মতো লম্বা লম্বা সালাম করবে, কেমন?
রাদিফের কথায় মায়ের চোখে মুখে অন্ধকার ছেয়ে গেল। এতক্ষণ মায়া জানতো হৃদ ওকে কোথাও একটা নিয়ে যাচ্ছে, কিন্তু এখন রাদিফের কথায় শিওর হলো হৃদ আসলে ওদের মায়ের সাথে ওকে দেখা করাতে নিয়ে যাচ্ছে। মায়া ভয় জড়তা আতঙ্কে গাড়ির এসির মধ্যেও ঘামতে লাগলো। হৃদ আয়না দিয়ে মায়াকে দেখলো খুব অসহায় মুখে বসে থাকতে, হয়তো যে কোনো সময় অতিরিক্ত ভয়ে কেঁদেও ফেলবে। হৃদ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে রাদিফকে ধমক দিতে চাইলো মায়াকে উল্টাপাল্টা না বোঝাতে, কিন্তু হৃদের ধমকের আগেই রাদিফ মায়াকে সান্ত্বনা দেওয়ার মতো করে বলল, আহা ভয় পেও না ভাবি, আমি আছি তো তোমার সাথে। তোমার ভয় আমার কষ্ট। আমি তোমাকে এক্ষুনি সুবুদ্ধি দিচ্ছি, শাশুড়ি পটানোর রেসিপি। আমার কথা শুনলে তোমার সব ভয় সুমন্তর ছু হয়ে যাবে, দেখো। শারাপ ইডিয়েট, ও ভয় পাচ্ছে। হৃদের হঠাৎ ধমকে ভয়ার্ত মায়ের চোখ মুখ চমকে উঠল। রাদিফ মায়াকে ভয় পেতে দেখে বিরক্ত চোখে ঘাড় ঘুরিয়ে হৃদের দিকে তাকিয়ে বলল, দিলে তো ভাবিকে ভয় পাইয়ে ভাইয়া, এমনি ভাবি আম্মুকে নিয়ে টেনশনে আছে। কই তুমি ভাবিকে একটু সাহস দেবে, তা না করে উল্টো ধমক দিচ্ছ। ভাবি যদি এখন ভয় কেঁদে দেয় তাহলে দোষটা কার হবে বলো? তুমি জানো না আম্মু কাউকে কাঁদতে দেখলে রেগে যায়? ভাবি তো তোমার জন্য এখন আম্মুর শিঙের গুঁতো খাবে ভাই। রাদিফের কথাই হৃদ বিরক্ত চোখে তাকালো। মিরর দিয়ে মায়াকে আবারও এক পলক দেখে ড্রাইভিংয়ে মনোযোগী হলো। রাদিফ হৃদকে চুপ করে যেতে দেখে পুনরায় মায়ের দিকে ফিরে তাকালো। মায়াকে সান্ত্বনা দেওয়ার নাম করে আরো উল্টাপাল্টা বোঝাতে লাগলো। হৃদ গাড়ি চালাতে চালাতে গম্ভীর মুখে দুজনকেই দেখলো। স্বভাবে রাদিফ হৃদ থেকে সম্পূর্ণ ভিন্ন। হৃদ যতটা গম্ভীর স্বভাবের, রাদিফ ততটাই প্রাণোচ্ছল আর উৎফুল্ল ছেলে। স্বভাবে দুই ভাই ভিন্ন হলেও কেউ কাউকে মানিয়ে নিতে সমস্যা হয় না। হৃদ কখনোই রাদিফের স্বভাবের জন্য ওকে কোনো কিছুতে বাধ্য করেনি, বরং ছাড় দিয়ে চলে এসেছে এতদিন, আগামীতেও এমনটাই করবে। রাদিফের বকবক আর মায়ের ভয়ের মধ্যে হৃদের গাড়িটা থামলো 12তলা ভবনের সামনে। দারুণ হৃদের গাড়িটা দেখে সালাম দিয়ে গেট টেনে ধরতেই হৃদ গাড়িটা ঢুকালো ভেতরে। মায়া তখনও ভয়ে কাঁচুমাচু করে বসে আছে। হৃদ গাড়িটা পার্কিং করে সিট বেল্ট খুলে নামতে নামতে ততক্ষণে রাদিফ গাড়ি থেকে লাফিয়ে নেমে মায়ের পাশের দরজা খুলে দেয় মায়াকে নামতে। অপরিচিত পরিবেশে মায়া বেশ ভয়ার্ত মুখে গাড়ি থেকে নামলো। আশেপাশে তাকাতে দেখলো বিশাল বড় বড় দালান কোঠা মাথার উপর দাঁড়িয়ে থাকতে। ঢাকা শহরের অলিগলি সম্পর্কে মায়ের তেমন কোনো ধারণা না থাকায় বুঝতে পারলো না সে এই মুহূর্তে কোথায় আছে, হৃদ ওকে কোথায় নিয়ে এসেছে। তবে আগ বাড়িয়ে হৃদ বা রাদিফকে যে জিজ্ঞেস করবে সে সাহসটা পর্যন্ত পাচ্ছে না ও। ভয়ে মায়ের কলিজা শুকিয়ে একটুখানি হয়ে আছে। হৃদ মায়াকে গাড়ি থেকে নামতে দেখে নিজের হাতের কোটটা মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আমরা এখন গুলশান 1-এ আছি। এই বিল্ডিং এর 6th ফ্লোরে আমার মা থাকেন। তোমাকে ওনার সঙ্গে দেখা করাতেই নিয়ে আসলাম, চলো। হৃদের গায়ের কালো কোটটা মায়া নিজের হাতে তুলে নিল ভয়ে কাঁচুমাচু করতে করতে। হৃদ মায়ের ভয় বুঝেও না বোঝার মতো করে সামনে হাঁটলো। রাদিফ মায়ের পাশে দাঁড়াতে দাঁড়াতে ফিসফিস গলায় বলল, ভাবি সাবধানে থেকো, আমার কিন্তু ভয় হচ্ছে তোমাকে নিয়ে। মায়ের এবার সত্যি সত্যি ভয়ে কলিজা কাঁপছে। রাদিফ সেই কখন থেকে নিজের মায়ের নামে উল্টাপাল্টা মায়াকে বোঝাতে বোঝাতে আনলো। ভয়ে যখন মায়ের পা চললো না তখনই রাদিফ মায়াকে তাড়া দিয়ে বলল, আরে ভাবি চলো চলো, আমাদের দেরি হলে আবার আম্মু রেগে যেতে পারে। চলো চলো তাড়াতাড়ি চলো। তাড়া দেখিয়ে রাদিফ সাইডে দাঁড়ালো মায়াকে সামনে যেতে বলে। মায়া ভয়ার্ত মুখে রাদিফকে এক পলক দেখে শুকনো ঢোক গিলে হৃদের কোটটা নিজের হাতের ভাঁজে নিয়ে ধীর পায়ে হাঁটলো হৃদকে অনুসরণ করে। নিচতলায় লিফটের সামনে আসতেই হৃদকে লিফটে ঢুকতে দেখে মায়াও সেদিকে এগোলো। মায়ের পেছন পেছন রাদিফও লিফটে ঢুকতেই হৃদ টপ বাটন প্রেস করে 6th ফ্লোর চাপলো। ভয়ার্ত মায়া যখন কাঁচুমাচু করে কাঁপছিল তখনই হৃদ পাশ থেকে মায়ের একটা হাত চেপে নিজের পাশে দাঁড় করালো। মায়ের ছোট্ট হাতটি তার শক্তপোক্ত পুরুষালী হাতের ভাঁজে নিতেই মায়ের চোখ তুলে তাকালো হৃদের দিকে। হৃদ যেন মায়াকে সাহস দিল ভয় না পেতে, কিন্তু মায়ের তাকানোতেও হৃদ তাকালো না মায়ের দিকে, বরং হৃদ অপর হাতটা পকেটে ঢুকে স্টাইল করে দাঁড়িয়ে রইল লিফটে। 6th ফ্লোরে আসতেই মায়ের হাতটা সেভাবেই চেপে ধরে এগিয়ে গেল নির্দিষ্ট ফ্ল্যাটের দিকে। হৃদের কলিং বেল চাপার আগেই রাদিফ ফটাফট অধৈর্যের হাতে কলিং বেল বাজালো। মিনিটের মাথায় দরজা খুলে দাঁড়ালো 22-23 বছরের যুবতী কাজের মেয়ে তনি। কালো গড়নের মেয়েটাকে দেখতে চমৎকার। দরজা ধরে দাঁড়িয়ে হৃদ আর রাদিফের সঙ্গে মায়াকে দেখেই তৎক্ষণাৎ গলা ফাটিয়ে চিৎকার করে ছুটে ফ্ল্যাটের ভেতরের দিকে আসলো। ম্যাডাম গো, বড় ভাইজান ভাবিরে লইয়া আইছে, দেখা যান। তনির চিৎকারে রাদিফ মজা পেলেও হৃদ চরম বিরক্ত হলো। সেইভাবেই মায়ের ভয়ার্ত মুখটার দিকে এক পলক তাকিয়ে ভেতরে ঢুকলো। রাদিফ হৃদ মায়ের আগেই দরজা খুলে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে চিত হয়ে শুয়ে পড়লো ক্লান্তিতে।
মায়া ভয়ে কাচুমাচু করে হৃদের পাশে দাঁড়িয়ে সুন্দর ফ্ল্যাটের বিলাসিতা দেখতে লাগলো আর চোখে। ফ্ল্যাটের চারপাশের পরিবেশটা বেশ সুন্দর আর পরিপাটি গোছানো টাইপের, যে কেউ দেখলে বলবে এখানে রুচিশীল মানুষের বসবাস আছে। তবে মায়া বুঝতে পারছে না হুট করে কেনই বা হৃদ মায়াকে ধরে বেঁধে নিজের মায়ের সাথে দেখা করাতে নিয়ে আসলো। মায়া হৃদের স্বামী হওয়ার সত্যিটা জানতে পেরেছে আজ মাত্র 2 দিন হলো। এর মধ্যেই হৃদ নিজের পরিবারকে জানিয়ে দিল মায়ের সম্পর্কে। আচ্ছা, এই লক্ষ্মী মায়ের সবকিছু জানার অপেক্ষাতেই ছিল এতদিন। কখন মায়া নিজের স্বামীকে চিনতে পারবে আর কখন সে নিজের পরিবারকে জানাবে মায়ের সম্পর্কে? এমন কিছু মায়ের তো এখন তাই মনে হচ্ছে। মায়া নিজের স্বামীকে চিনল না 2 দিন হলো। এর মাঝেই হৃদ নিজের অধিকার খাটাচ্ছে মায়ের ওপর। এমনকি হৃদ দায়িত্ব নিয়ে প্রথমে নিজের মায়ের সাথে বউকে পরিচয় পর্যন্ত করিয়ে দিচ্ছে। আচ্ছা, মায়া কি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী নারী নয়? অবশ্যই সে ভাগ্যবতী নারী। মায়া না চাইতেও সবকিছু পেয়ে যাচ্ছে। লোকটা কখনো মায়াকে মুখে বলেনি সে মায়াকে পছন্দ করে বা ভালোবাসে, অথচ তার কাজকর্মে মনে হয় মানুষটার ভালোবাসার দুনিয়া বলতে শুধু মায়া একাই আছে। মায়ের আজ নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে। মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই কারো পায়ের শব্দ পেতেই মায়ের ধ্যান ভাঙে। চোখ তুলে উপরে তাকাতেই চোখে পড়ল চমৎকার সুন্দরী এক নারীকে, যার রূপ লাবণ্য চোখে পড়ার মতো সুন্দর। মায়া কিছুক্ষণের জন্য নিজের ভয়কে ভুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সেই মধ্যবয়স্ক সুন্দরী নারীর দিকে। সাদা ধবধবে গায়ে কালো মসলিন শাড়ি জড়িয়ে, চোখ দুটো হৃদের মতোই তীক্ষ্ণ আর গাঢ় বাদামি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মহিলাটির হাইট আর ওয়েট। মায়ের মনে হলো ওর শাশুড়ি হাইটে রাধিফের প্রায় সমান সমান হবে। কম করে হলেও লম্বাই মহিলাটি 5-7 কি 8 হবে। তাছাড়া এই যৌবতী মহিলাকে দেখে প্রথম দেখায় কেউ বলতে পারবে না এই মহিলার দুটো দামড়া দামড়া ছেলে আছে। বাপরে, কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। মায়াকে হা হয়ে হৃদের মা মিসেস সুফিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সুফিয়া বেগম। গোছানো শাড়ির সাথে বাম হাতে ঘড়ি পরা ওনার, ডান হাতে চিকন একটা ডায়মন্ডের চুড়ি। বাম হাতে ঘড়িতে সময় দেখতে দেখতে সুফিয়া বেগম তীক্ষ্ণ গলায় বলল, তোদের আসার কথা 9টায়, এখন বাজে 10টা। 1 ঘন্টা লেট হওয়ার কারণ? শক্ত গলায় শক্ত পার্সোনালিটি দেখে মায়ের মনে হলো সে যেন হৃদের কার্বন কপি দেখছে শাশুড়িকে। বাপরে, কথা আর দৃষ্টি দুটোতেই কি তেজ। হৃদ কিছু বলবে তার আগেই সোফায় শুয়ে থাকা রাদীপ উঠে বসতে বসতে বলল, ভাবির হাতে ইউনিক নাস্তা খেতে খেতেই আমাদের 1 ঘন্টা দেরি হয়ে গেল মা। কি মজার মজার নাস্তা ছিল সেইগুলো। আহা, আপেল ফ্লেভারের চা, কলা ফ্লেভারের কফি, কাপ ফ্লেভারের রুটি, আরো কত কি ছিল। রাদিফের কথায় সুফিয়া বেগম দৃষ্টি ঘুরিয়ে তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট মায়ার দিকে। রাদিফের মুখে ভাবি ডাক শুনে ওনার মনে হলো ছেলের বউয়ের কথা। সুফিয়া বেগম বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের পা থেকে মাথা অবধি পরখ করলো একবার। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো আবার হৃদের দিকে। আগের নাই গম্ভীর গলায় বলল, খেয়ে এসেছিস কেন? না করেছিলাম না? বলেছিলাম না সকালে নাস্তা এখানে এসে করবি? আমি যে সকাল থেকে না খেয়ে অপেক্ষা করব সেটা মনে ছিল না? সুফিয়া বেগমের গম্ভীর গলার কথায় মায়া কেঁপে উঠে হৃদের দিকে আরো চেপে গেল। হৃদের গায়ে ঘেঁষে দাঁড়িয়ে পেছনে লুকাতে চাইলে হৃদ মায়ের হাতটা শক্ত করে ধরে রেখে বলল, টেবিলে নাস্তা দিতে বলো মা। আমরা তেমন কিছুই খেয়ে আসিনি, শুধু একটু কফি খেয়ে এসেছিলাম। হৃদের বলা শেষ করতে না করতেই তনি দৌড়ে কিচেনে গেল টেবিলে নাস্তা দিতে। সুফিয়া বেগম কিছু বলার অপেক্ষা করলো না, কারণ সুফিয়া বেগম অনেক শক্ত ধাঁচের মানুষ। কথা কম বলে কাজ বেশি চাই ওনার, অযথা বাড়তি কিছু পছন্দ না ওনার। সুফিয়া বেগম হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণরূপে তাকালো ভয়ার্ত মায়ার দিকে। সে আপাতত হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে বারবার আর চোখে সুফিয়া বেগমকে দেখার চেষ্টা করছে। সুফিয়া বেগম মায়ের মনোভাব বুঝতে পেরেই গম্ভীর গলায় ডাকলো মায়াকে নিজের কাছে, এই মেয়ে এদিকে আসো। সুফিয়া বেগমের গম্ভীর ডাকে মায়ের সারা শরীর শিহরিত হলো ভয়ে। আতঙ্কের ন্যায় খামচে ধরলো হৃদের কোমরের পাশের শার্টের কিছু অংশ। হৃদ দৃষ্টি নত করে মায়ের দিকে তাকালো। মায়াকে ভীষণ অসহায় ভয়ার্ত দেখালো। অতিরিক্ত নার্ভাসনেসে মায়াকে ঘামতে দেখে মনে হলো যে কোনো সময় কেঁদে ফেলবে মায়া ভয়ে। হৃদ ছোট করে বলল, যাও। মায়া নড়ল না, বরং হৃদের পেছনে দাঁড়িয়ে নিজেকে আড়াল করলো। সুফিয়া বেগম হঠাৎ মায়ের ভয় পাওয়ার কারণটা না বুঝতে পেরে অনেকটা ধমকের সুরেই ডাকলো মায়াকে নিজের কাছে, এই মেয়ে শুনতে পাচ্ছ না? ডাকছি তোমায়, এদিকে আসো, কাম। সুফিয়া বেগমের ধমকে মায়া কেঁপে উঠে সত্যি সত্যিই কেঁদে ফেলল। হৃদের শার্ট আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠতেই সুফিয়া বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে, বলল, কি হয়েছে? কাঁদছে কেন ও? হৃদ রাদিফের দিকে বিরক্ত চোখে তাকালো। মায়াকে কাঁদতে দেখে রাদীপ দুষ্টু হাসছে নিজের কাজে সফল হতে পেরে। হৃদ সেদিকে তাকিয়ে মিসেস সুফিয়া বেগমকে বলল, তোমার ছেলেকে জিজ্ঞেস করো মা,
রাদীপ ওকে উল্টাপাল্টা বুঝিয়েছে তোমার নামে, সেজন্য তোমাকে ভয় পাচ্ছে ও। হৃদের কথায় শক্ত চোখে তাকালো সুফিয়া বেগম রাদিফের দিকে। রাদিফকে চোখ রাঙিয়ে এগিয়ে এলো হৃদের দিকে। হৃদের পেছন থেকে মায়ের হাত টেনে নিয়ে বসালো সোফার ওপর। টি টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিয়ে মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, পানিটা খাও, আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, নাও। মায়া ভয়ে ভয়ে পানিটা নিল। ফুপাতে ফুপাতে গ্লাসে চুমুক দিতেই হৃদ এসে রাদীপের পাশে বসলো। মায়া গ্লাসের পানিটুকু শেষ করতেই সুফিয়া বেগম হাত বাড়িয়ে মায়ের থেকে গ্লাসটা নিয়ে পুনরায় জায়গায় রাখতে রাখতে বলল, আমার ছেলেকে কি দেখে পছন্দ করলে তুমি? ওই চেহারা ছাড়া আর কিছুই তো নেই ওর পছন্দ করার মতন। তাহলে তুমি কি দেখে বিয়ে করলে ওকে? আমার ছেলের সুন্দর চেহারার প্রেমে পড়লে নাকি? সুফিয়া বেগমের সরাসরি সোজাসাপটা কথাই মায়ের ভয় আরো বাড়ল। মা ছেলে দুটো একই, কথার তেজ আর আচরণে মানুষকে ঘায়েল করতে সক্ষম। মায়া কোনো রকমে মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, না। চেহারার প্রেমে পড়নি বলছো? তাহলে কিসের জন্য বিয়ে করলে আমার ছেলেকে? ও তো সুবিধার মানুষ নয়। সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ আর তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের গলা শুকিয়ে এলো। তৃষ্ণার্ত গলা আর ভয়ার্ত চোখে মুখ তুলে তাকালো সুফিয়া বেগমের দিকে। শক্ত শাশুড়ির কঠিন প্রশ্নের উত্তর মায়াকে কি দিতে হবে এই মুহূর্তে জানা নেই। মহিলাটি এমনই ভীষণ লম্বা, মায়া সোফায় বসে মুখ তুলে ওপরে তাকাতে তাকাতে ওর ঘাড় বেঁকে যাচ্ছে। চতুর সুফিয়া বেগম মায়ের নীরব অসুবিধাটা বুঝে চট করে বসে গেল মায়ের সামনে। মায়া চমকালো, ভরকালো, ভয়ে আরো সিটিয়ে গেল সোফায়। সুফিয়া বেগম মায়ের পাশাপাশি সোফায় না বসে বরং মুখোমুখি টি টেবিলের ওপর বসলো, তাও কিছুক্ষণ আগে মায়ের দিকে বাড়িয়ে দেওয়া পানির গ্লাসটা সরিয়ে। সুফিয়া বেগমের হঠাৎ বসার ধরনে মায়ের কলিজা ধরাস করে উঠল আতঙ্কে। শুধু কথাই নয়, মা ছেলে বসাবসিতেও যেন একই রকম ধাঁচের। ভারত মায়া খালি মস্তিষ্কে ভাবতে বসলো, মা ছেলের মধ্যে কে কাকে কপি করলো। হৃদ খান নিজের মাকে কপি করে, নাকি মা নিজের ছেলেকে কপি করে বেড়ায়? কোনটা? দুটো মানুষের কথার তেজ আচরণ কিভাবে একই হয়? মায়া এতদিন শুধু নিজের স্বামীকে সামলানো নিয়ে টেনশন করত, কিন্তু এখন দেখছে কাহিনী উল্টো। শুধু ছেলেকে নয়, শাশুড়িকেও টেনশনের পাল্লায় তুলতে হবে। বাপরে, মায়া এমন আধা পাগল মানুষ, দুটোকে কিভাবে সামলাবে ও? পান থেকে চুন খসতেই স্বামী নাকের ডগায় দম নিয়ে আসে মায়ার। এবার আবার কঠিন শাশুড়ির পাল্লায় পড়ল ও। শেষ, মায়ার জীবন ফ্রিতে শেষ হয়ে গেল। এই মা ছেলে মিলে মায়াকে কথার বানে পিষে পিষে মেরে ফেলবে রোজ। মায়া কঠিন শাশুড়ির দিকে তাকিয়ে অসহায় বোধ করল। বুক ফাটা আর্তনাদের কান্নাটা গলায় আটকে ভয়ার্ত মুখে তাকালো দূরে বসে থাকা রাদিফের পাশে হৃদের দিকে। দুষ্টু রাদীপ দুষ্টু হেসে মায়ের দিকে তাকিয়ে, কিন্তু কঠিন হৃদ খান যেন বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। যেন মায়া একটা উল্টাপাল্টা উত্তর দিলেই চোখ দিয়ে গুলি করে মারবে যে কোনো সময়। মায়া এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেসে যাবে ভাবেনি। পাশে ছেলের শকুনে দৃষ্টি আর সামনে মায়ের আতঙ্ক। উফ, এখন যদি মায়া শাশুড়িকে ভয় পেয়ে বা সম্মান দেখিয়ে মিথ্যে বলে যে ওনার ছেলের প্রেমে পড়েনি, তাহলে নিশ্চয়ই মায়াকে ওর স্বামী মাথার উপর তুলে আছাড় মারবে। আবার যদি সত্য বলে স্বামীর প্রেমে পড়েছে, তাহলে ওর শাশুড়ি যদি মনে করে মায়া ওনার ছেলেকে বড়লোক দেখে ফাঁসাতে চাইছে, তাহলে সেটা মায়ের আত্মসম্মানে লাগবে প্রচুর। মা এখন কি করবে? এই মুহূর্তে কি বলা উচিত ওর? মায়া যখন দ্বিধাহীনতায় ভুগলো, তখনই মায়ের ধ্যান ভাঙে আবারও সুফিয়া বেগমের তীক্ষ্ণ কণ্ঠের কথাই। তিনি মায়ের উদ্দেশ্যে আবারও বললেন, কিছু জিজ্ঞেস করেছি আমি, উত্তর দাও। সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠে মায়া ভয়ার্ত মুখে মিনমিন করে বলল, আমি কিছু জানি না, আমাদের এমনি এমনি বিয়ে হয়ে গেছে। মায়ের উত্তরটা পছন্দ হলো না চতুর সুফিয়া বেগমের। পেশে উনি একজন অ্যাডভোকেট, দীর্ঘদিনের পেশাদারিত্বে উনি মানুষকে পাল্লায় তুলে পরখ করার অভিজ্ঞতা আছে ওনার। ছেলের বউ হিসেবে অল্প বয়সী মেয়েটাকে ওনার দরমাপা হয়ে গেছে এতক্ষণে, কিন্তু তারপরেও ছেলের পছন্দ বলে মেয়েটিকে ওনার প্রশ্নের মুখোমুখি হতেই হবে। ওনার জানা দরকার মেয়েটি আসলে ওনার ছেলের জন্য কতটুকু পারফেক্ট। ওনার ছেলে এই মেয়ের জন্য যে পাগল, সেটা এতদিন শুনে এসেছেন তিনি, কিন্তু ওনার মতে এই মেয়েকেও অবশ্যই সমান পাগল হতে হবে তার ছেলের জন্য, নয়তো যে কোনো পরিস্থিতিতে ভয় পেয়ে এই মেয়ে পিছিয়ে যেতে পারে। অল্প বয়সী মেয়েরা এমনই হয়, পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে কষ্ট ওনার ছেলে পাবে। তীক্ষ্ণতায় সুফিয়া বেগম মায়ের কথার উত্তর সাপেক্ষে বলল, এমনি এমনি আবার বিয়ে হয় কিভাবে? আমার ছেলেকে কতটুকু চেনো তুমি? ওর ক্রিমিনালি মাইন্ডের প্রখরতা সম্পর্কে তোমার এক রত্তিও জানা নেই। এখন তুমি যদি আমাকে বলো আমার ছেলের সাথে তোমার এমনি এমনি বিয়েটা হয়ে গেছে, তাহলে সেটা আমি কিভাবে বিশ্বাস করব বলো? ছেলে জন্ম দিয়েছি আমি, আমার জানা আছে আমার পেটের সন্তান কেমন।
আমি যতটুকু জানি আমার ছেলের জীবনে কোনো কিছুই এমনি এমনি হয় না। যেমন ধরো গায়ের পোশাকটাও যদি প্রপার সিলেক্ট করে পরে সে, তাহলে জীবনসঙ্গী কি এমনি এমনি হয়ে যাবে? তাহলে জীবনসঙ্গীকে কি কোনো চিন্তা ভাবনা ছাড়াই এমনি এমনি এন্ট্রি দিয়ে দিবে ওর জীবনে? শোনবে, আমার ছেলের জীবনে কোনো কিছুই এমনি এমনি হয় না। তুমি যে ওর জীবনে অনাকাঙ্ক্ষিত কেউ নয় সেটা নিশ্চিত থাকো। তোমাকে ওর জীবনে জড়ানোর পেছনে নিশ্চয়ই আমার ছেলের সলিড কোনো কারণ আছে। সেটা হয়তো তুমি জানো না, কিন্তু আমি আমার ছেলেকে চিনি। এখন তুমি তোমার কথা শোনাও। আমার যতটুকু মনে হচ্ছে আমার ছেলের সাথে তোমার বিয়েটা সম্পূর্ণ তোমার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল, আমার ছেলের জন্য নয়। এখন তুমি যদি চাও তাহলে আমার ছেলের সাথে সেপারেশনে যেতে পারো। আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দিতে পারি। আই এম এ লয়ার, বুঝতেই পারছো আমি একজন উকিল মানুষ। আমার মাত্র 1 ঘন্টা লাগবে তোমাদের ডিভোর্সের বিষয়টা হ্যান্ডেল করতে। সো আমার ছেলেকে ভয় না পেয়ে নির্ভয়ে বলো তুমি কি চাও। আমি সাপোর্ট করব তোমাকে। কি সেপারেশন চাই তোমার? সুফিয়া বেগমের সোজা সাপটা কথায় মায়ের মাথা ঘুরে উঠল। মায়ের মুখ তৎক্ষণাৎ ঘুরে গেল হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। হৃদ পূর্বের নাই তীক্ষ্ণ দৃষ্টি করে মায়ের দিকে তাকিয়ে আছে। মনে হলো সেও যেন মায়ের মতো করে উত্তর চায় মায়ের কাছে। ডরে ভয়ে মায়া সিটিয়ে বসলো। তখনই আবার শোনা গেল সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ, ওর দিকে না তাকিয়ে আমাকে দেখো। লুক অ্যাট মি। কি চাই তোমার বলো। সুফিয়া বেগমের কথাই দুষ্টু রাদিফও হেসে তাল মিলিয়ে বলল, আরে ভাবি, ভাইকে ভয় পেও না, আমরা সবাই তোমার দলে, বুঝলে? তুমি নির্ভয়ে বলো তোমার কি চাই। আমার উকিল মা কিন্তু 1 ঘন্টার ভেতরে চট করে তোমাদের সেপারেশনের ব্যাপারটা রফাদফা করে দিতে পারবে। তারপর আমি না হয় তোমাকে তোমার দুলা ভাইয়ের বাসায় ড্রপ করে দিয়ে আসবো। হৃদ ভাই তোমাকে কিছু বলার সুযোগই পাবে না। তুমি বলো তোমার কি চাই। মায়া কোলের উপর হৃদের কোটটা 2 হাতে দুমড়ে মুচড়ে কলিজা চেপে ধরার মতো করে সিটিয়ে বসলো। মায়ের মনে হলো সে কঠিন কোনো পরীক্ষা দিতে বসেছে এই মুহূর্তে, যে প্রশ্নপত্রের উত্তর একটাও জানা নেই মায়ার। ভয়ার্ত মায়ার এসির মধ্যেও কপালের ঘাম কার্নিশ বেয়ে পড়ছে। 2 হাতের মুঠোয় হৃদের কোটটা মুচড়ে ধরে কম্পিত গলায় বলল, আমার কিচ্ছু চাই না। কি চাই না ঠিক করে বলো। আমার ছেলেকে চাই না বলছো? সুফিয়া বেগমের কথায় তাল হারিয়ে মায়া তাড়াহুড়োই বলল, না না না, মানে চাই না। না চাই, আমার এই বিয়েটা চাই। আপনার ছেলেকেও চাই, মা হিসেবে আপনাকেও চাই, ভাই হিসেবে রাদীপ ভাইয়াকেও চাই, দাদা দাদি সবাইকেই চাই আমার এক পরিবারের। মায়ের কথা শুনে হৃদের কঠিন দৃষ্টি নরম হলো। যেন এতক্ষণ দম ধরে বসেছিল মায়া কখন উল্টাপাল্টা উত্তর দিবে, আর সে চট করে মায়াকে মাথার উপর তুলে আছাড় মারবে। হৃদ গা এলিয়ে সোফায় বসতেই সুফিয়া বেগম হৃদের নমনীয় দৃষ্টি পরখ করে মায়ের নত মস্তিষ্কের দিকে তাকিয়ে বলল, আরেকবার ভাবো, চাইলে সময় নিতে পারো। হৃদকে ভয় পেলে আমাকে আলাদাভাবে বলতে পারো। আমার ছেলের সাথে থাকতে হবে এমন কোনো জোরাজুরি নেই। চয়েস ইজ ইয়ার্স। থাকতে না চাইলে? সুফিয়া বেগমের কথার মাঝখানে মায়া মিহি গলায় বলল, আমার সময় লাগবে না ম্যাম, আমি ওনার সাথে স্বেচ্ছায় থাকতে চাই। মায়ের নিজেকে কেমন নিমজ্জিত মেয়ে মনে হলো। নিজের স্বামী সে কেমন একা একাই ঠিক করে ফেলছে পরিবার ছাড়া। নিশ্চয়ই মায়াকে ওর শাশুড়ি লোভী মেয়ে ভাবছে, কিন্তু মায়াও বা কি করবে। মায়ের তো সত্যিই ডিভোর্স চায় না। মায়ের সত্যি ওর স্বামীকে ভীষণ পছন্দ। মায়া তো এই লোকটার সম্পর্কে না জেনে না চিনেই ভালোবেসেছিল এতদিন। তাহলে এখন কিভাবে বলবে মায়া ওর স্বামীকে চায় না? আদৌ এটা বলা মায়ের পক্ষে সম্ভব? অবশ্যই না। মায়ের কথায় সুফিয়া বেগম যেন বেশ সন্তুষ্ট হলো। দৃষ্টিতে প্রখরতা বজায় রেখে আবারও গম্ভীর হৃদের মুখটা দেখলো এক পলক। হৃদ নিজের জীবনসঙ্গী বাছাই করতে ভুল করেনি। ওনার কানে আগেই এসেছিল হৃদ কোথাও একটা জমে আছে। নারী জাতীয় ব্যাপার হবে সেটা বুঝেও উনি এতদিন চুপ ছিলেন, কারণ উনি জানেন ওনার ছেলে যা করে সেটা অবশ্যই ভেবে চিন্তে করে। মা হিসেবে শুধু উনি অপেক্ষাতে ছিল কবে হৃদ নিজের পছন্দের মানুষটিকে ওনার সামনে হাজির করবে। রাদীপ কাল রাতে হৃদের বিয়ের বিষয়টা ওনাকে জানালেও তিনি আরো আগে থেকে জানতো হৃদ ফাহাদের ছোট শালীকে বিয়ে করে নিয়েছে। সেটা আসিফ নিজে জানিয়েছিল ওনাকে। হয়তো হৃদ বলেছিল ওনাকে জানিয়ে রাখতে। সেজন্য তিনি এতক্ষণ ছেলের বউকে বাজিয়ে দেখছিলেন কতটুকু লয়াল বা সামলাতে পারে ওনার ঘাড় তাড়া ছেলেকে। মেয়েটার ধৈর্য ভালো, ওনার রক্তটা ছেলের জন্য পারফেক্ট। সুফিয়া বেগম উঠে দাঁড়াতে দাঁড়াতে হাতের ঘড়িটায় সময় দেখে মায়ের দিকে তাকিয়ে বলল, ওয়েলকাম মাই হোম অ্যান্ড আওয়ার লাইফ। এসেছো স্বেচ্ছায়, তাই নো ম্যাটার কোন পরিস্থিতিতে তুমি আছো বা ইন ফিউচারে কোন পরিস্থিতিতে পড়তে পারো, যে কোনো পরিস্থিতির জন্য ইউ ক্যান ফাইট, বাট কখনো কোনো পরিস্থিতির জন্য আমার ছেলেকে ছেড়ে যাওয়ার অজুহাত দেওয়া যাবে না। মনে রেখো। আর তোমাদের বিয়েটা যেহেতু হয়ে গেছে, তাই আমার ছেলের সাথে তুমি ঢাকায় শিফট হয়ে যাও। তোমার বয়স কম বা সংসার সামলানোর জন্য তুমি সুইটেবল নও, এইসব অজুহাত দেওয়া যাবে না। বাকি রইল তোমার পড়াশোনার ব্যাপার। তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি ঢাকায় পড়াশোনার মান ভালো। তাছাড়া আমাদের পরিবারের সবাই হাইলি এডুকেটেড। তোমার পড়াশোনায় আমাদের শতভাগ সাপোর্ট পাবে। বলতে পারো তোমার হাতে ধরে আমরা তোমাকে শিক্ষিত বানাবো। এখন বলো
আছে কোনো অসম্মতি? সুফিয়া বেগমের কথায় মায়া কোনো কিছু চিন্তা ভাবনা না করেই নত মস্তিষ্কে মাথা নাড়িয়ে সম্মতি দিল, যার অর্থ ওর কোনো অসম্মতি নেই কোনো কিছুতে। সুফিয়া বেগম মায়ের সম্মতি পেয়ে আবারও বলল, ভেরি গুড, এখন চলো খাবে, খাবার ঠান্ডা হচ্ছে। রাদীপ, তোর ভাবিকে নিয়ে টেবিলে যা, আমার হৃদের সাথে কথা আছে, গো। জি মা। মায়ের আদেশে রাদীপ বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ালো। শাশুড়ির আদেশ পেয়ে মায়াও জড়তার পায়ে উঠে দাঁড়ালো। রাদীপের পেছন পেছন ডাইনিং পর্যন্ত এগোতে এগোতে ভাবলো সে ছাতার মাথা খাবে এমন চাপ সৃষ্টিকারী পরিবেশে বসে। ক্ষুধায় মায়ের পেট চুচু করলেও শাশুড়ি নামক আতঙ্কে ওর পেট থেকে গলা পর্যন্ত শুকিয়ে কাট। মায়ের মনে হচ্ছে সে এই মুহূর্তে পানি পর্যন্ত খেতে পারবে না শাশুড়ির সামনে বসে, সবকিছু কেমন উল্টি করে বেরিয়ে আসবে। মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই ডাইনিং এর সামনে দাঁড়াতেই রাদীপ হেসে একটা চেয়ার টেনে দিল মায়াকে বসতে। মায়া অস্বস্তির দৃষ্টিতে রাদীপকে দেখে বসতে দিলে তৎক্ষণাৎ বাধা দিল রাদীপ। মায়ের হাত থেকে হৃদের কোটটা নিতে নিতে পুনরায় মায়াকে চেয়ারে বসতে আশ্বস্ত করলো। মায়া চেয়ারে বসতে রাদীপ পুনরায় ড্রয়িং রুমের দিকে গেল হৃদের কোটটা রাখতে। সেই সুযোগে তনি মায়াকে একা পেয়ে মুখ খুলল। সে এতক্ষণ যাবৎ সুফিয়া বেগমের কর্মকাণ্ড নীরব দর্শকের মতো দেখেছে, শুধু অপেক্ষায় ছিল ও কবে মায়াকে একা পেয়ে মনের কথাগুলো বলবে। তাই রাদীপ যেটাই সুযোগ পেয়ে তনি বলল, ভাবি গো, আজকে আপনি বড় বাঁচা বাঁচছেন। বাপরে, আমার তো আপনার লাইগা ডরে কলজা ঠকঠক করতেছিল। মনে করছিলাম আপনি বড় ম্যাডামের প্রশ্নের ভুলভাল উত্তর দিবেন আর বড় ম্যাডামের হাতের বিশাল ঝাড়ি খাইবেন। আজকে যদি আপনি বড় ম্যাডামের প্রশ্নের একটাও ভুলভাল উত্তর দিতেন বা কইতেন আপনি রিদ স্যারের ডিভোর্স দিতে চান, তাইলে দেখতেন হকগোলের সুন্দর সুন্দর চেহারার রহস্য। বড় ম্যাডাম মেলা চালাক মানুষ ভাবি। বড় ম্যাডাম আপনার হেয়ার কথার জালে ফাঁসাইয়া আপনার পেট থেকে কথা বার করতেছিল। আপনি রিদ ভাইরে কতটুকু ভালোবাসেন হেডা জানতে। এইসব ডিভোর্স কিছু পাইতেন না আপনি। বড় ম্যাডাম কইছে আপনি রিদ ভাইয়ের পছন্দের মানুষ, আপনি এই জীবনেও ছাড় পাবেন না রিদ ভাইয়ের থেকে। লেখালন রিদ ভাই যে রক্তটা আর বদমেজাজি বেটা মানুষ, সোজা মুখে তো কথাই কয় না কারো লগে। আপনি ছোট মানুষ হয়ে কেমনে ফাঁসলেন রিদ ভাইয়ের লগে? রিদ ভাই কি আপনারা ডর দেখায় রাখছে ভাবি? তনির কথায় মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানালো, যার অর্থ এমন কিছুই না। তনি মায়ের অসম্মতিতে সন্তুষ্ট হলো কিনা জানা নেই, তবে অনেকটাই আফসোসের সুরে বলল, ভাবি শুনেন, আপনাদের একটা কথা কই। আপনার শ্বশুর বাড়ির মানুষ সবাই রাজনীতির মানুষ, বুঝছেন? হেরারে আপনি টক্কর দিয়া কখনোই পার পাইবেন না। এর থেকে আপনার জন্য ভালো হইব আপনি যদি রিদ ভাইয়ের কথা শুই না লক্ষ্মী বইয়ের মতো চলেন। হ্যাঁ, কারণ সংসার আপনি কিন্তু রিদ ভাইয়ের লগে করবেন ভাবি। আপনার শ্বশুর শাশুড়ি দাদা দাদি সবাই আলাদা আলাদা বাড়িতে থাকে, রাদীপ ভাই থাকে বিদেশে। হ্যাঁদের কথা বাদ দিন, আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে কঠিন ক্যাসাল আছে, বুঝলেন ভাবি? জামাই বউ মনে হয় আজ 15টা বছর ধইরা এক লগে থাকে না, কেউ কারো মুখ দেখাদেখি করে না। পারিবারিক অনুষ্ঠানে দুইজনের একজনের আপনি উপস্থিত পাইতেন না। দুইজনের এত মন কষাকষি, তারপরেও একজন আরেকজনের ডিভোর্স দেয় না। মূল কথা হইল আপনার শ্বশুর শাশুড়ির জন্য আপনার শ্বশুর বাড়ির সবাই বিচ্ছিন্ন আর আলাদা আলাদা বাড়িতে থাকে। আমি এখানে কাম করি 9 বছর ধইরা, কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না কি নিয়ে ঝামেলা বড় ম্যাডামের ওনার জামাইয়ের লগে। এই বিষয়ে কেউ অনুমতি নাই কোনো প্রশ্ন করার। আপনি রিদ ভাইয়ের বউ, হয়তো রিদ ভাই আপনারা কিছু না কিছু কইতেও পারে ভবিষ্যতে, তবে আমার কথা মাইনেন ভাবি। জীবনে আর যাই করেন কোনো বেলা রিদ ভাইরে কষ্ট দিয়েন না কিন্তু, তাইলে আপনি আর আপনার পরিবারের কেউ আস্ত থাকবো না ভাবি। রিদ ভাই হইল বড় ম্যাডামের জান। রিদ ভাই যদি কোনো কিছু লইয়া কষ্ট পায় তাইলে বড় ম্যাডাম হ্যাঁ শ্বশুর বাড়ির মানুষরাও ছাড় দেয় না, আমি দেখছি। এজন্য আপনারে এত জেরা প্রশ্ন করতেছিল বাজাইয়া দেখার লাগা। আপনার উত্তরে সবাই সন্তুষ্ট, এর লাগাই পরিবেশ এখন ঠান্ডা দেখতেছেন। নইলে একটা ভুলভাল উত্তর দিলে তাইলে দেখতেন এই মুহূর্তে আপনার উপর দিয়া ঝড় তুফান টর্নেডো সব চইলা যাইতো। আমি তো পারি না এই চাকরিটা ছাইড়া চইলা যাইতাম, কিন্তু এত ভালো টাহার চাকরি আমি এই ঢাকা শহরে পাবো না দেখা এই লাইগা চাকরিটা আমি ছাড়তে পারি না। সারাদিনে শুধু বড় ম্যাডামের লাইগা 2 বেলা রান্না করতে হয়, সকালের নাস্তা আর রাতের খাওয়ান। দুপুরে ম্যাডাম কোটের ভিতর বইয়া খাই। সারাদিন আমি অবসরে বৈশা টিভি দেখি আর মাস শেষে মোটা অঙ্কের টাকা গুনি। নয়তো বড় ম্যাডামের মতো কঠিন রাগী মহিলার বাড়িতে কে কাম করতো? আমি তনি তো মইরা গেলেও করতাম না। বাপরে, আপনার শাশুড়ির সাহন দেখলেই আমার কলিজা কাঁপে। বুঝি না আপনার শ্বশুর এই মহিলারে কি দেখা বিয়ে করছিল। নিশ্চয়ই বড় ম্যাডামের রূপ দেখা আপনার শ্বশুর পাগল হয়েছিল, নয়তো এমন কঠিন মানুষরে আবার কেউ বিয়েটা করে নাকি? আমি তো জীবনেও করতাম না। তনির দীর্ঘ কথায় মায়া গালে হাত রেখে মনোযোগ সহকারে শুনছিল। তনির সব কথাই মায়ের মাথায় ঢুকেছে, কিন্তু মায়া বুঝলো না তনি মায়ের কাছে ওর শাশুড়ির নামে বদনাম করছে নাকি সুনাম। মায়া তনির আফসোসরত মুখটার দিকে তাকিয়ে বলল, আপনি কি সবার নামে সুনাম করছেন নাকি বদনাম?
যদি একটু বলতেন আপু। মায়ের কথায় টনি আরো হতাশ হলো। হাতের প্লেটগুলো চেয়ারের সামনে সাজাতে সাজাতে ফের আফসোস করে বলল, আমি তো বদনাম করতে চাইছিলাম ভাবি, কিন্তু এদের ব্যক্তিত্ব খালি আমারে কনফিউজড করে। না আমি ভালো কইয়া এদের চালাইতে পারি, আর না মন্দ বইলা দোষ দেখাইতে পারি। কেমন শক্ত কঠিন মানুষ এরা। এদের দোষ বের করতে গেলেও নিজেই কেমন কইরা জানি সুনাম বের কইরা ফেলি। এদের মায়ায় ফাঁসলে জীবন দফারফা ভাবি, একদম শেষ। জীবনে হাইসা দুটা কথা কইতো না এরা, আর না নরম ব্যবহার করব কখনো। এর পরও এরা মানুষকে কেমন কইরা জানি নিজের মায়ার জালে আটকায় রাখে ভাবি, আল্লাহই জানে। আমারে দেখেন না ভাবি, এই প্রথম থাইকা এই চাকরিটা করুম না, সইলা যাবো কইরা আজ 9টা বছর পার করলাম। এখন আমি নিজেই বড় ম্যাডামরে ফালাইয়া 2 দিনের লাগা গ্রামের বাড়িতে যাইতে মন চায় না। আমি সইলা গেলে যদি ম্যাডামের অসুবিধা হয় হ্যাল লাইকা, অথচ বড় ম্যাডাম আমারে আজও আপন কইরা লইতে পারলো না। কেমন রোবটের মতো চলাফেরা করে, আমার লগেও ঠিক কইরা কথা কয় না। মায়া তনির সুন্দর মুখটার দিকে তাকিয়ে অল্প হাসলো। তনির মুখে নিজের শ্বশুর বাড়ির সম্পর্কে বদনাম শুনেও কেমন শান্তি লাগছে মায়ার। মায়া ঘাড় বেঁকে তাকালো পেছনে। দেখা গেল মা ছেলে তিনজনই কিছু নিয়ে মনোযোগ সহকারে আলোচনা করছে। রাদীপকেও বেশ সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখলো এই প্রথমবার। মায়ের মনে হলো এই মানুষগুলোর ভেতর বাইরে শক্ত কঠিন ব্যক্তিত্ব ধরে রাখলেও এদের সবার মাঝে ভালোবাসার মানুষকে আগলে রাখার দারুণ একটা মন আছে। এই যেমন মায়া নিজের স্বামীর পরিচয় জানার পরপরই হৃদ কেমন নিজ দায়িত্বে পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে আসলো মায়াকে। মানুষ ভালোবাসলেও পরিবারের সামনে ভালোবাসার মানুষকে হাজির করতে চায় না, কিছুদিন অন্তত গোপন রাখতে চায়। অথচ মায়ের ক্ষেত্রে হয়েছে ভিন্ন। মায়ের কিছু জানার আগেই হৃদ নিজের পরিবারকে মায়ের পরিচয় সম্পর্কে জানিয়ে রেখেছে। এতে দুজনের পবিত্র সম্পর্কটা সম্মান রেখেছে হৃদ। তারপর দেখা গেল মায়ের কঠিন শাশুড়িও ছেলের পছন্দের বাইরে টু শব্দ পর্যন্ত করেনি। ছেলে নিজের পছন্দের বউকে হাজির করলো, আর মা হয়ে তিনি এতেই সম্মতি দিয়ে মায়াকে বোঝালো ওনার ছেলেকে কখনো ছেড়ে না যেতে। অথচ ওনারা এত অর্থ সম্পদশালী ক্ষমতা সম্পন্ন মানুষ, তারা চাইলেই মায়ের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েকে হাতের তুড়িতে টিস্যুর মতো ফেলে দিয়ে হৃদের জন্য যোগ্যতা সম্পন্ন কাউকে জীবনসঙ্গী হিসেবে বাছাই করতে পারে। হৃদ একজন প্রতিষ্ঠিত সফল হাইলি এডুকেটেড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যে কোনো নারী হৃদ খানের বউ হতে চাইবে। সেখানে মায়ের মতো অদক্ষ অযোগ্য আর মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটা মেয়েকে বেছে নেওয়াটাই বোঝায় এদের কঠিন ব্যক্তিত্বের বাহিরেও তাদের সবার সুন্দর একটা ভালোবাসার মন আছে। মানুষ বলে কঠিন ব্যক্তিত্বের মানুষগুলোই নাকি প্রিয়জনকে আগলে রাখার ব্যাপারে দারুণ থাকে। আজ মায়া চোখের সামনে দেখতে পেল এতগুলো মানুষকে।